বলতে চাই ১৫০০ তাজা প্রাণ শাপলা চত্বর থেকে ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত অকাতরে দেশের মানুষ রক্ত দিয়েছে। নতুন করে আরেকটা সংশোধনী এনে সেই সংশোধনীকে বিচারপতি খায়রুল হকদের মতো কুখ্যাত বিচারপতিদের কলমের খোঁচায় বাতিল করে দেওয়ার জন্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব গোটা বিএনপিকেও ভুল পথে পরিচালিত করছে এবং গোটা জাতিকেও তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি যদি আবার শেখ হাসিনার পথ ধরে বাংলাদেশের মানুষকে ওই ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের গণতন্ত্র দেখাবার চেষ্টা করেন, বাংলার মানুষ আপনাকে লাল কার্ডের গণতন্ত্র দেখিয়ে ছাড়বে। যেভাবে বাংলাদেশের ৭০% মানুষের কাছ থেকে আমরা তাদেরকে বুঝিয়ে গণভোটে হায়ের পক্ষে রায় নিয়েছি, এবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সেই জনগণের রায়ের মর্যাদা রক্ষা করার জন্য প্রয়োজনে রাজপথে আমরা গণপ্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। ৭০ নির্বাচনের ফলাফল জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করার কারণে ৭১-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এর মাসুল শেখ হাসিনাকে অনেক চড়া মূল্যে পরিশোধ করতে হয়েছে। শেখ হাসিনা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে একবার, দুইবার, তিনবার। এরপরে বাংলাদেশের মানুষ তাকে এমন কিক মেরেছে, বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে নয়, শুধু গোটা বাংলাদেশের মানচিত্র থেকে সে চিরদিনের জন্য উৎখাত হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ শেখ হাসিনা কোনোদিন আর বাংলার মাটিতে ফিরতে পারবে না। যদি ফিরে তাহলে তার গলায় ফাঁসির রশি ঝুলবে। শরীফ ওসমান হাদির পালিয়ে যাওয়া খুনিদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। জুলাই এবং শাপলার খুনি শেখ হাসিনা সহ ফ্যাসিবাদী আমলের প্রতিটি খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর করতে পারেন না। একই মায়ের গর্ভে 2 সন্তান জন্ম নিল, একটা হলো সংসদ নির্বাচন, আরেকটা হলো গণভোটের নির্বাচন। জন্ম নেওয়া যমজ 2 ভাইয়ের এক ভাই যদি অবৈধ হয়, আরেক ভাই কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। আমার ভয় হচ্ছে না জানি আমাদের প্রিয় তারেক রহমান সাহেব আবার ফ্যাসিবাদী লেডি ফেরাউন শেখ হাসিনার পথে পরিচালিত হয়ে যায়। সরকারকে বলবো, ফান্দে পড়িয়া পরে বগা কান্দে কিন্তু কাজ হবে না। এখনো সময় আছে, গণভোটের রায় কার্যকর করেন, অন্যথা একটা সময় আসবে আমরা বলে দিতে চাই কান্নাকাটি করতে হবে আপনাদেরকে। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম, আমরা এই সরকারকে সকল প্রতিকূলতার মোকাবেলায়, ভিনদেশী আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় তাদেরকে সাহস যোগাতে চেয়েছিলাম এবং তাদের পেছনে থেকে তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথ তৈরি করে দিতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে, যেই গণ অভ্যুত্থানের রক্তস্নাত মঞ্চে দাঁড়িয়ে এ সরকার ক্ষমতার মসনদে আসীন হয়েছে, সেই ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বিসমিল্লাতেই জুলাই শহীদদের রক্তের সঙ্গে তারা গাদ্দারি করেছে। বলবেন কিভাবে তারা গাদ্দারি করলো? আমরা পরিষ্কার ভাষায় আমাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরছি। কোথায় সরকারের সাথে আমাদের দ্বিমত, কোন বিষয় নিয়ে তাদের প্রতি আমাদের ক্ষোভ, কথার মধ্যে আমাদের কোনো গোঁজামিল নেই। আপনারা জানেন বিগত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে, নির্বাচন একটা হয়েছিল না দুটো হয়েছিল? একই সঙ্গে দুটো নির্বাচন হলো। প্রতিটি ভোট কেন্দ্রে প্রত্যেক ভোটারের কাছে 2টি করে ব্যালট পেপার দেওয়া হলো। যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন একই সঙ্গে 2টি নির্বাচনের তফসিল ঘোষণা করলো।
এক নির্বাচন কমিশনের তফসিলে একই দিনে একই ভোট কেন্দ্রগুলোতে ভিন্ন ভিন্ন দুটি ব্যালটে ভোট হলো। একটি ভোট ছিল সংসদ নির্বাচন, আরেকটি ভোট ছিল গণভোট রেফারেন্ডাম, একটি ভোট ছিল প্রতীকের ধানের শীষ, রিক্সা, দাড়িপাল্লা, হাত পাখা, শাপলাকলি সহ বিভিন্ন দলীয় এবং প্রার্থীদের প্রতীকের নির্বাচন। আরেকটি নির্বাচন ছিল হা না গণভোটের নির্বাচন। একই সঙ্গে নির্বাচন হলো, একই সঙ্গে ফলাফল ঘোষণা করা হলো। প্রাপ্ত ফলাফলে দেখা গেল ধানের শীষ এবং তার সহযোগীরা 50% ভোট পেয়েছে, আর অপরদিকে গণভোটে প্রায় 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিল। সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে তারা সংসদে সরকারি দল গঠন করলো। এটা তাদের কাছে প্রিয় হলো, এটা তাদের কাছে ভালো লাগলো, এটা তাদের কাছে বৈধ হলো। দুর্ভাগ্যজনকভাবে সেই একই দিনে একই সঙ্গে একই ভোটের মাধ্যমে নির্বাচন সংগঠিত অপর গণভোটকে জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকার দলের মুখপাত্র নির্লজ্জভাবে অবৈধ বলে ঘোষণা করলো। আমাদের বারবার জানতে ইচ্ছা করে, একই মায়ের গর্ভে দুই সন্তান জন্ম নিল, একটা হলো সংসদ নির্বাচন, আরেকটা হলো গণভোটের নির্বাচন। জন্ম নেওয়া যমজ দুই ভাইয়ের এক ভাই যদি অবৈধ হয়, আরেক ভাই কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। কাজেই আমরা বিএনপিকে বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি, দেশনেত্রী, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী বেগম খালেদা জিয়ার বিএনপিকে বলবো, কথাবার্তা হিসেব করে বললেন। আপনাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস পড়ুন। এই বিএনপির প্রতিষ্ঠার সূচনা লগ্নেই গণভোটের কৃতিত্ব রয়েছে। গণভোটের মাধ্যমেই, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছিল। একটি গণভোটের মধ্য দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতার মস্তদে রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে আজ পর্যন্ত চারটি গণভোট অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বেকার 3টি গণভোটের রায় বাংলাদেশে কার্যকর হয়েছে, কিন্তু আজকে দুঃখ এবং পরিতাপের বিষয়, 4র্থ গণভোটের রায় কার্যকর নিয়ে বর্তমান সরকার টাল বাহানা করছে। কাজেই আমাদের দ্ব্যর্থহীন ঘোষণা, 70% মানুষের যে গণভোট হা ভোট, সেই হা ভোটের দাবিকে যদি আপনারা শ্রদ্ধা জানাতে ব্যর্থ হন, জনগণের গণম্যান্ডেটের প্রতি যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আপনাকে একটা সতর্ক বাণী শুনিয়ে যায়। আপনারা দেশের জনগণকে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, ভালো কথা। আপনারা দেশের কৃষকদেরকে কৃষি কার্ড দিচ্ছেন, আরো ভালো কথা। আপনি দেশের মানুষকে আশ্বাস দিয়েছেন গ্যাসের সংকট থাকবে না, গ্যাসের কার্ড দিবেন। বিদ্যুতের সংকট থাকবে না, বিদ্যুৎ কার্ড দিবেন। তেলের সংকট থাকবে না, তেলের কার্ড দিবেন। আপনাদের কাছে হয়তো কোনো জাদুর বাক্স আছে, সেখান থেকে কার্ড বের করলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনারাই কার্ড দেন, কিন্তু খবরদার, ঈশান কোণে আমি কালো মেঘের আগমন দেখতে পাচ্ছি। আমার ভয় হচ্ছে না জানি আমাদের প্রিয় তারেক রহমান সাহেব আবার ফ্যাসিবাদী লেডি ফেরাউন শেখ হাসিনার পথে পরিচালিত হয়ে যায়। শেখ হাসিনাও কিন্তু একটা কথা বলতো, সে একটা নতুন নাম দিয়েছিল গণতন্ত্রের নাম, সেটা হলো উন্নয়নের গণতন্ত্র। আপনাদের মনে থাকার কথা, সে বলতো গণতন্ত্র মানে হলো উন্নয়ন। দেশের জনগণের ভোট লাগবে না, জনগণের ম্যান্ডেটের প্রয়োজন নাই। এই জন্য শেখ হাসিনা একবার করেছিল বিনা ভোটের সরকার, এরপরে করেছিল রাতের ভোটের সরকার, সর্বশেষের ভেলকি ছিল শেখ হাসিনা আমি আর দামি মার্কা নির্বাচনের সরকার।
এইভাবে বিনা ভোট, রাতের ভোট আর আমিডামির ভোটের মাধ্যমে জনগণকে মাইনাস করে দিয়ে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের পাতানো ভোট ছিল বাংলাদেশের জনগণের ভাগ্য। আর এই জনগণকে শেখ হাসিনা বুঝ দিত উন্নয়নের গণতন্ত্র। দক্ষিণ জনপদের জনগণকে বলতো, তোমাদেরকে আমি পদ্মা ব্রিজ করে দিয়েছি, এটাই তোমাদের গণতন্ত্র। আপনাদেরকে বলতো, তোমাদেরকে আমি ফ্লাইওভার করে দিয়েছি, এটাই তোমাদের গণতন্ত্র। ঢাকার মানুষকে বলতো, তোমাদেরকে মেট্রো রেল করে দিয়েছি, এটাই তোমাদের গণতন্ত্র। পদ্মা সেতু আর ফ্লাইওভার আর মেট্রো রেলকে শেখ হাসিনা গণতন্ত্র বলে আখ্যায়িত করেছিল। শেখ হাসিনার পরিণাম কি হয়েছে যাত্রাবাড়ির মানুষকে আমার মনে হয় নতুন করে বলার প্রয়োজন নাই। আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি যদি আবার শেখ হাসিনার পথ ধরে বাংলাদেশের মানুষকে ওই ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের গণতন্ত্র দেখাবার চেষ্টা করেন, বাংলার মানুষ আপনাকে লাল কার্ডের গণতন্ত্র দেখিয়ে ছাড়বে। কাজেই বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সতর্কতা অবলম্বন করেন। জনগণের সেবা করবেন, কিন্তু জনগণকে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার পায়তারা করবেন না। আপনারা একটা কথার মধ্যে আমাদের অনেকে মানুষের মধ্যে একটা কনফিউশন আছে। কনফিউশনটা হলো এই, আমরা বলছি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সরকার প্রধান জনাব প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন পাবলিক বক্তব্যে বারবার বলছেন আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তো তারাও বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, আবার আমরা বিরোধী দলগুলো একই দাবি জানাচ্ছি জুলাই সনদ এবং গণভোটের রায় কার্যকর করেন। ব্যাপারটা কি? তফাৎটা কোথায়? আমাদের দাবিটা কি? সরকার কি বাস্তবায়ন করতে চাচ্ছে এটা বোঝা দরকার। এখানে একটা শুভঙ্করের ফাঁক আছে, ওই জায়গাটা দিয়েই জনাব স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব গোটা বিএনপিকেও ভুল পথে পরিচালিত করছে এবং গোটা জাতিকেও তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বিষয়টা হলো, আমরা বলছি গণভোট যে উদ্দেশ্যে হয়েছিল সেটা হলো একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, তারপরে সেই পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার হবে, আর সংবিধান সংস্কার করে সেই সংবিধানের শুরুতে বিসমিল্লাহকে স্থাপন করতে হবে। সংস্কারের মাধ্যমে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে যুক্ত করতে হবে। সংস্কারের মাধ্যমে জুলাই সনদের মূল স্পিরিট বৈষম্যহীন বাংলাদেশ গড়বার প্রতিটি ধারা সংবিধানে সংযুক্ত করতে হবে। সংস্কারের মাধ্যমে ভারতীয় সংবিধান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দেয়া সেই ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় কাঁচামাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার করে দিতে হবে। আমাদের দাবি হলো সবগুলো কাজ হতে হবে সংস্কারের মাধ্যমে। সরকার চায় কি? সরকার চায় সংস্কার করবে না, সরকার করবে সংশোধনী। সরকার কি করতে চায় বলেন? কি চায়? সরকার চায় সংশোধন করতে। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা চাই সংস্কার, সরকার চায় সংশোধন। বলবেন হুজুর যেই লাউ সেই তো কদু। না, যেই লাউ সেই কদু নয়। সরকার সংশোধন চায়, আমরা কেন সংস্কার চাই? সংশোধন আর সংস্কারের মৌলিক তফাৎটা বিশেষ করে এদেশের ইসলাম প্রিয় জনতাকে খুব ভালো করে বুঝতে হবে। দেশপ্রেমিক জনতাকে বুঝতে হবে। যারা বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে চাও, জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আজ তোমাদেরকে সংশোধন নামক এই ধোঁকাবাজির মূল ভাওতাবাজিটা বুঝতে হবে। দেখেন, এবার যেই সংসদ চলছে, যেই সরকার চলছে, যে নির্বাচন হয়েছে, এটা হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ সংসদ।
এর আগে বাংলাদেশে 12টি সংসদ হয়েছে। কয়টি? এই 12টি সংসদে 17টি সংশোধনী এসেছে। কতগুলো? 17টি সংশোধনী এসেছিল। কিন্তু সেই 17টি সংশোধনীর মধ্য থেকে যতগুলো মৌলিক এবং গুরুত্বপূর্ণ সংশোধনী ছিল, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছিলেন। তারপরে 91 সালে বেগম খালেদা জিয়া 96 সালে তিনি সংসদে সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করেছিলেন। এইভাবে যতগুলো সংশোধনী ছিল গুরুত্বপূর্ণ, সবগুলো সংশোধনী হাইকোর্টে গিয়ে বিচারপতিদের এক কলমের খোঁচায় বাতিল হয়ে গেছে। এই জন্য সংসদে আমাদের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস নাই। এই জন্য বাংলাদেশের সংবিধান থেকে কুখ্যাত বিচারপতি খায়রুল হকদের নির্দেশে এবং শেখ হাসিনার ষড়যন্ত্রে বাংলাদেশের সংবিধান থেকে বেগম খালেদা জিয়ার অন্তর্ভুক্তি করা সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ সংশোধনী এটা হলো একটা সংসদের নিয়মিত কার্যক্রম। এটা প্রত্যেকটা সংসদে 12টা সংসদে 17টা সংশোধনী হয়েছে। সংশোধনীগুলো যে কোনো সময় উচ্চ আদালত কলমের খোঁচা দিয়ে এটাকে বাতিল ঘোষণা করে দেয়। আমরা বলতে চাই, বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে ওই 17টা সংশোধনের সাথে আরেকটা 18 নম্বর সংশোধনী যুক্ত করার জন্য নয়। আমরা বলতে চাই 1500 তাজা প্রাণ শাপলা চত্বর থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত অকাতরে দেশের মানুষ রক্ত দিয়েছে। নতুন করে আরেকটা সংশোধনী এনে সেই সংশোধনীকে বিচারপতি খায়রুল হকদের মতো কুখ্যাত বিচারপতিদের কলমের খোঁচায় বাতিল করে দেওয়ার জন্য নয়। এবার আমরা সংশোধনী নয়, এবার আমরা সংস্কার চাই। সংস্কারের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম যদি সংবিধানে আসে, কোন বিচারপতির বাপ এটাকে বাতিল করতে পারবে না। সংস্কারের মাধ্যমে যদি আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস একবার সংবিধানে অন্তর্ভুক্ত হয়, কোন বিচারপতি সেটাকে বাতিল করার এখতিয়ার রাখবে না। যদি সংশোধনী সংস্কারের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিল জাতীয় সংবিধানে বাংলাদেশের সংবিধানে যদি প্রতিষ্ঠিত হতে পারে, কোন বিচারপতি কোন সরকার আর কোনদিন এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করতে পারবে না। এই জন্য আমরা বলতে চাই, তাই আমরা সংশোধনী নামক ধোঁকাবাজি মানি না। আমরা গণভোট হয়েছে, 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। যেভাবে বাংলাদেশের 70% মানুষের কাছ থেকে আমরা তাদেরকে বুঝিয়ে গণভোটে হায়ের পক্ষে রায় নিয়েছি, এবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সেই জনগণের রায়ের মর্যাদা রক্ষা করার জন্য প্রয়োজনে রাজপথে আমরা গণপ্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, সরকারের প্রতি আমার অনুরোধ, গণরায়কে উপেক্ষা করার বিপজ্জনক চিন্তাও করবেন না। ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, 1970 সালের নির্বাচন হয়েছিল। এদেশের মানুষ একটা সরকারকে ভোট দিয়ে বিজয়ী করেছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করে নাই। পরিণাম কি হয়েছিল পৃথিবীর ইতিহাস জানে। 70 নির্বাচনের ফলাফল জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করার কারণে 71-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এর মাসুল শেখ হাসিনাকে অনেক চড়া মূল্যে পরিশোধ করতে হয়েছে। শেখ হাসিনা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে একবার, দুইবার, তিনবার। এরপরে বাংলাদেশের মানুষ তাকে এমন কিক মেরেছে, বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে নয়, শুধু গোটা বাংলাদেশের মানচিত্র থেকে সে চিরদিনের জন্য উৎখাত হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ শেখ হাসিনা কোনোদিন আর বাংলার মাটিতে ফিরতে পারবে না। যদি ফিরে, তাহলে তার গলায় ফাঁসির রশি ঝুলবে। তাই আজ আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আজ আমাদের বাংলাদেশের পালাতক খুনি, 2013 সালের শাপলার খুনি
2024-এর আমার দামাল সন্তানদের খুনি বাংলাদেশের আদালত থেকে যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি হয়েছে, সেই খুনি আসামিকে আরেকটি দেশ তাদের রাজধানীতে ডেকে নিয়ে নয়াদিল্লিতে সেখানে সারা পৃথিবীর সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করার সুযোগ দিয়ে গোটা বাংলাদেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে। আমরা ভারতকে বলতে চাই, বিগত দিনের তোমার সেই জঘন্য ডিপ্লোমেসি, কূটনৈতিক শিষ্টাচার বর্জিত আচরণ থেকে তোমরা ফিরে আসো। তোমরা অতীতে বাংলাদেশকে সম্মান করো নাই, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করো নাই, দেশ এবং জনগণকে বাদ দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে তোমরা পীড়িত করেছিলে। আসো, যদি আমার দেশের সঙ্গে সম্পর্ক করতে হয়, বাংলাদেশকে সম্মান জানিয়ে বাংলাদেশের খুনি আসামিকে বাংলাদেশের আদালতের কাছে হস্তান্তর করেই সম্মানজনক কূটনীতি প্রতিষ্ঠিত হতে পারে। সরকারকে আমরা বলতে চাই, আমাদের সরকার ভারতের ন্যাক্কারজনক এই কূটনৈতিক অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে যে কঠোর ভূমিকা পালন করেছে, যে কঠোর সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। এবং আমাদের পরিষ্কার বার্তা, আমার বাংলাদেশ থেকে যতগুলো খুনি পালিয়ে গেছে, শরীফ ওসমান হাদির পালিয়ে যাওয়া খুনিদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। জুলাই এবং শাপলার খুনি শেখ হাসিনা সহ ফ্যাসিবাদী আমলের প্রতিটি খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে এবং তার বিচার করা বাংলাদেশের দায়িত্ব এবং বাংলাদেশের অধিকার। সেই অধিকার নিশ্চিত না করা পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর করতে পারেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাচ্ছি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্য আনতে চাচ্ছি, বিচার বিভাগকে আমরা সম্পূর্ণ স্বাধীন করতে চাচ্ছি, জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নাই। তাই আজ বাংলাদেশ খেলাফত মজলিস এই আন্দোলনে নেমেছে। আপনারা খেলাফত মজলিস এই আন্দোলনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ওই দেখেন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা, সেখানে আকাশ জমিনের মধ্যে আকাশী রঙের মধ্যে বাংলাদেশের সবুজ বৃত্তকে আমরা ধারণ করেছি। এদিকে দেন, বাংলাদেশের সবুজ বৃত্তকে আমরা ধারণ করেছি বাংলাদেশ খেলাফত মজলিসের আকাশী কালারের মধ্যে। এরপরে সেই জায়গায় একটি আমরা এই দেখেন সবুজ আকাশ, নীল আকাশ, তার মধ্যখানে সবুজ বাংলাদেশ। এই সবুজ বাংলাদেশে আমরা আল্লাহ পাকের আসমানি কোরআনী বিধান বাস্তবায়ন করতে চাই। এই বিধান, খেলাফতের বিধান শুধু বাংলাদেশেই সীমিত থাকবে না, এই গ্লোবের মাধ্যমে আমরা প্রদর্শন করেছি আমাদের যাত্রা গোটা পৃথিবী জুড়ে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চাই। তাই হে যাত্রাবাড়ির তৌহিদি জনতা, এই অঞ্চলের দেশপ্রেমিক মানুষ, জুলাইয়ের রক্ত যারা দিনগুলোর বীর যোদ্ধারা, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসো হাতে হাত রাখি বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে শামিল হও। বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর জমিনে এদেশের মানুষের সত্যিকার শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা কায়েম করতে বদ্ধপরিকর। বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী। বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর জমিনে খেলাফত কায়েমের মধ্য দিয়ে চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছতে চায়। এই জন্য আজ শত শত মানুষ নতুন করে আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আপনাদের এখান থেকেও শামিল হবে। যারা নিউ কামার, নতুন যোগদানকারী বাংলাদেশ খেলাফত মজলিসে, আমি আপনাদেরকে হৃদয়ের উষ্ণতা দিয়ে অভিবাদন জানাই। আসুন, ভেদাভেদ নয়, বাংলাদেশ খেলাফত মজলিস শুধু আলেম আর ছাত্রদের সংগঠন নয়, বাংলাদেশ খেলাফত মজলিস আর গণসংগঠন। টেকনাফ থেকে তেতুলিয়ায় আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফতের ঝান্ডা উড্ডীন করে এই মঞ্জিল পর্যন্ত পৌঁছবো আমরা। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইনশাআল্লাহ
জুলাই সনদ প্রকৃত অর্থে জনগণের ম্যান্ডেট অনুযায়ী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়িত হবে। সরকারকে বলবো, ফান্দে পড়িয়া পরে বগা কানলে কিন্তু কাজ হবে না। এখনো সময় আছে, গণভোটের রায় কার্যকর করেন, অন্যথা একটা সময় আসবে, আমরা বলে দিতে চাই, কান্নাকাটি করতে হবে আপনাদেরকে। কাজেই আমরা শহীদ জিয়া বেগম জিয়ার বিএনপির সেই পরিণাম দেখতে চাই না। এখনো সময় আছে, জনগণের রায়কে সম্মান জানান। জনগণের রায়কে সম্মান জানানোর মধ্যে কোন দলের জন্য অসম্মানের কিছুই নেই। জনগণকে সম্মান করেন, জনগণ আপনাকে সমর্থন দেবে ইনশাআল্লাহ।